হ্যালো ভিয়াস, আরজেভিদি চ্যানেলের পক্ষ থেকে আমি বিষ্ণু। এটি আমাদের নতুন চ্যানেল, অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, এখানে রেগুলার নতুন নতুন মাফিয়া সিরিজ, রোমান্টিক সিরিজ আপলোড করা হবে। এক ঘন্টার জন্য হলেও ওই মেয়েকে আমার বেড়ে চাই, চাই মানে চাই। পাতাল খুলে হলেও ওই মেয়েকে খুঁজে বের কর। আই ওয়ান্ট হার অ্যাট এনি কস্ট, গট ইট। গভীর রাতে চারিদিকে শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা বিরাজ করছে। সরু মতো রাস্তার দুই ধারে প্রাচীন ও বিশাল বড় বৃক্ষরাজি দিয়ে ঘেরা ঘন জঙ্গল। পুরো পরিবেশটাই যেন নিষ্কষ কালো অন্ধকারে নিমজ্জিত। ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকা বন্য জানোয়ারগুলো আজ নিঝুম রাতের অন্ধকারে যেন অটস্থল হয়ে আছে। হঠাৎ করে সেই নিস্তব্ধতা খান খান করে দিয়ে দুই জোড়া আতঙ্কিত পা প্রাণীর তাগিদে প্রবল বেগে ছুটে চলতে লাগলো সেই সরু পথ ধরে। শুকনো পাতার উপর দিয়ে সেই ক্ষিপ্র দৌড়ের মর্মর শব্দ মুহূর্তেই চারিপাশের পরিবেশকে বিচলিত করে তুলল। বাতাসের তীব্র ছাপটায় মেয়েটির রেশমির চুড়িগুলো আবদ্ধভাবে উঠছে। তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ চারিদিকের বাতাস যেন মুখরিত হয়ে উঠেছে। একপাশে হাতে প্রাণ নিয়ে দীর্ঘক্ষণ যাবৎ এভাবেই লক্ষ্যহীনভাবে ছুটে চলেছে রায়া। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে যেদিকে দু চোখ যাচ্ছে সেদিকেই সে নিজের সর্বস্ব শক্তিতে ছুটে পালাচ্ছে। দুটো পদচারণে মেটো পথ যেন প্রতিকম্পিত হচ্ছে, যা এক মরণপণ আতঙ্কের বার্তা বহন করে আনছে। এমনকি ঝোপের আড়ালে থাকা বন্য প্রাণীগুলোও সতর্কের সাথে কান পেতে সেই শব্দের উৎস বোঝার চেষ্টা চালাচ্ছে। পায়ের প্রতিটি পেশি এখন অসহ্য যন্ত্রণায় অবশ হয়ে আসছে। মনে হচ্ছে পায়ের শক্তি হারিয়ে মেয়েটা এখনই বুঝি আছড়ে পড়বে। তবুও আজ পাজোড়াকে বিন্দুমাত্র প্রশ্রয় দিলে চলবে না। থামার অর্থই হল সাক্ষাৎ নরকের দ্বারগোড়ায় পৌঁছে যাওয়া, কারণ তার পিছনে ধেয়ে আসছে এক মানুষরূপী জানোয়ার। এমনকি অন্ধকারের জগতের সেই দোদণ্ড প্রতাপশালী সম্রাট আজ নিজেই মাঠে নেমেছে তার শিকার ধরার উদ্দেশ্যে। হিংস্র বাঘের ন্যায় দলবল নিয়ে তেড়ে আসছে একই দিকে। ছুটতে ছুটতে রায়া এক পর্যায়ে হাঁফিয়ে উঠে নিস্তেজ হয়ে দাঁড়িয়ে যায়। দুই হাঁটুর উপরে ভর দিয়ে জোরে জোরে শ্বাস ফেলতে থাকে। পরক্ষণে কাঁধের উপর দিয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই অন্তরাত্মা কেঁপে ওঠে রায়ার। এক বিশাল অদম্য জনতা অন্ধকারে বুক চিরে তার দিকেই ধেয়ে আসছে। কিন্তু তার অগ্রভাগে যার অবয়ব স্পষ্ট হয়ে উঠেছে, সে স্বয়ং মাফিয়া কিং। তার প্রতিটি পদক্ষেপ যেন পঞ্জীভূত ক্রোধ আর অদম্য হিংস্রতা ঝরে পড়ছে। মুহূর্তকালেই থমকে দাঁড়িয়ে রায়া আতঙ্কের শুকনো ঢোক গিলল। তারপর টালমাটাল পায়ে আবারও দৌড়াতে শুরু করল। ভাগ্যের নির্মম পরিহাস আজ তাকে কোনো অতল গহ্বরে নিয়ে ফেলবে, তা তার কল্পনার বাইরে। সে কেবল এটুকুই বুঝতে পেরেছে যে আজ সে জীবনের এমন এক পিচ্ছিল মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে সামান্য চুল বিচুক্ত মানেই নিশ্চিত মৃত্যু অথবা চিরস্থায়ী বন্দিত্ব। আরো কিছুটা পথ পাড়ি দেবার পরেই রায়ার শরীর আর অবাধ্য মন যেন বিদ্রোহ শুরু করল। অবসন্ন দেহ নিয়ে সে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল এবং ফুসফুস ফেটে যাওয়ার মতো তীব্রতার নিঃশ্বাস নিতে লাগলো। অন্ধকার আচ্ছন্ন ঝোপঝাড়ের আড়ালে হঠাৎ তার চোখে পড়ল একটি পরিত্যক্ত জরাজীর্ণ ইটের দেওয়াল। শরীরের অবশিষ্ট শক্তিটুকু নিংড়ে নিয়ে সে কোনো মতে সেই দেওয়ালের আড়ালে নিজেকে সেধিয়ে দিল। এদিকে ঠিক সেই মুহূর্তেই দেয়ালটার একদম কাছাকাছি এসে থামল মাফিয়া সাম্রাজ্যের সম্রাটের ভারী বুটের শব্দ। তার হাতের একটা নিঃশব্দ ইশারা পেতেই চারপাশের করহল এক লামহায় নিস্তব্ধতার রূপ নিল। অনুচরেদের একজন নিচু স্বরে প্রশ্ন করল, বস, কোথায় গেল মেয়েটা? এখানে কোথাও ঘাপটি মেরে বসে আছে। হান্ট হার ডাউন। ধুলিকোনা খুঁজে হলেও ওকে বের করো, যে কোনো মূল্যে। ওকে আমার চাই চাই। ডু ইউ গেট দ্যাট? পরপরই হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে চাপা স্বরে সে আওড়াতে লাগলো, ওই মেয়ের এত বড় সাহস যে আর কে এইভাবে নাস্তাবোধ করে করায়। শি হ্যাজ নো আইডিয়া হু শি ইজ প্লেইং উইথ।
এ শোধ আমি সুদে আসলে মিটিয়ে নিব। অ্যান্ড আই সওয়ার আই উইল টার্ন হার লাইফ ইনটু এ হেল। ক্রোধে লোকটার মুখমণ্ডল যেন রক্তবর্ণ ধারণ করেছে। কপালে জেগে ওঠা নীল রগগুলো দেখে মনে হচ্ছে চামড়া ছিঁড়ে এখনই বুঝি বেরিয়ে আসবে। তার প্রতিটি তীব্র নিঃশ্বাস যেন চারপাশের বাতাসকে উত্তপ্ত করে তুলেছে। সামান্য একটা সাধারণ মেয়ের কাছে তাকে এভাবে ধাওয়া খেতে হবে তা বোধহয় লোকটার কল্পনার বাইরে ছিল। এই চরম অপমান আর হয়রানি তাকে ভিতর থেকে জ্বালিয়ে দিচ্ছে। তার রুদ্রমূর্তি দেখে অনুচরেদের বুকও ভয়ে দুরু দুরু করছে। কেউ সাহস পাচ্ছে না একটা শব্দ উচ্চারণ করার। অন্যদিকে জীর্ণ দেওয়ালের আড়ালে কুঁকড়ে আছে মেয়েটা। ঘামে তার পোশাক ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। তার হৃৎপিণ্ড যেন পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে আসতে চাচ্ছে। মাত্র একটা ভুলের মাসুল দিতে গিয়ে তাকে আজ জমদূতের মুখোমুখি হতে হচ্ছে। ভাবতেই চোখ দুটো বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো, যা সে পরক্ষণেই হাতের তালু দিয়ে মুছে নিল। রায়া মেয়েটার পুরো নাম মেহেরিন রায়া। রায়া তার বাবা আর সৎমায়ের সাথে থাকে। সৎমা সাধারণত যেমন হয়, রায়াও তেমনই সৎমা পেয়েছে। বাড়ির সকল কাজ রায়াকেই করতে হয়। এর পাশাপাশি রায়া একটা পার্ট টাইম জবও করে, কেননা তার পড়াশোনার খরচ চালাতে তার বাবা এবং সৎমা নারাজ। ইমতিয়াজ সওদাগরের সাথে তার সম্পর্কটা ৮-১০টা সাধারণ বাবা মেয়ের মতো সহজ নয়। অদ্ভুত এক কারণেই ইমতিয়াজ সওদাগর রায়াকে সহ্যই করতে পারেন না। রায়া ছোটবেলা থেকেই দেখে এসেছে তার উপস্থিতি বাবার কপালে ভাঁজ পড়ে। কোনো কারণ ছাড়াই তার উপরে খিটখিটে মেজাজ দেখায়। সামান্য ভুল রুক্ষ ভাষায় কথা বলা কিংবা কারণ অকারণে দোষারোপ করা যেন ইমতিয়াজ সাহেবের নিত্যদিনের স্বভাব। নিজের বাবার এমন অদ্ভুত ঘৃণা আর অবহেলার কারণে রায়ের কাছে আজও এক রহস্য। বাবা থাকা সত্ত্বেও বাবার আদর স্নেহ কেমন হয়নি রায়ার। তা নিজেকে সবসময় নেশায় ডুবিয়ে রাখে। রায়া যখন নবম শ্রেণীতে ওঠে তখন তার মা পরলোকে গমন করেন একটা সড়ক দুর্ঘটনায়। মায়ের মৃত্যুর শোক কাটাতে না কাটাতেই 10 দিনের মাথায় নতুন বউ ঘরে তোলেন ইমতিয়াজ সওদাগর। সৎমায়ের নাম রেহানা বেগম। তার আগের পক্ষের একটা মেয়েও আছে, তে চাঁদের মতো সুন্দর বলে রেহানা বেগম আদর করে তার নাম রেখেছেন চাঁদনি। চাঁদনির যে কোনো চাওয়া পাওয়া পূরণ করতে ইমতিয়াজ সওদাগর ও রেহানা বেগম সবসময় হয়ে থাকেন। চাঁদনির কখন কি প্রয়োজন তা যেন তাদের জীবনের প্রধান চিন্তা। ঠিক বিপরীত চিত্র রায়ার জীবনে। বাবার ঘরে সে যেন পরবাসী। চাঁদনির প্রতি তাদের উপচে পড়া আদর রায়ার হৃদয়ে তপ্তশালার মতো বিধে তাকে ক্ষতবিক্ষত করে দেয়। বাঁচল কি মরল সেদিকে তাদের বিন্দুমাত্র ভূক্ষেপ নেই। কাজের প্রয়োজন ছাড়া কেউ তার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না। এমনকি রায়া যখন নিজের খরচ চালাতে বাড়ি কাজ করতে যায় এবং সেখানে কোনো বিপদে পড়ল কি না এই ন্যূনতম দুশ্চিন্তাটুকু ইমতিয়াজ সওদাগর বা রেহানা বেগমের মনে উদয় হয়নি। আর এই পুরো বাড়িতে রায়া যদি কোনো আপনজন থাকে তবে তিনি তার দাদিমা রুবাইয়া বেগম। রায়ার মতো এই বাড়িতে তারও কোনো মূল্য নেই, কিন্তু তিনি কেবল নাতনিটার মায়ার টানে এই বাড়িতেই টিকে আছেন। মা বেঁচে থাকাকালীন নানা নানির অভাব অনটনের মাঝেও রায়ের পড়াশোনাটা চালিয়ে যেতে পেরেছেন মায়ের সাহায্যে। রায়ের মা সবসময় চাইতেন রায়ার জীবন যেন তার মতো ছন্নছাড়া না হয়। মেয়েটার উজ্জ্বল ভবিষ্যতের আশায় নিজের চরম কষ্ট সয়েও তিনি রায়াকে পড়িয়েছেন, কিন্তু মাঝপথে সেই প্রিয় মানুষটা হাত ছেড়ে দেওয়া না ফেরার দেশে চলে গেলেন। তবুও রায়া হাল ছাড়েনি। মায়ের স্বপ্ন পূরণ করতে আর নিজের একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে সে সবসময় অপমান অবহেলা লাঞ্ছনা মুখ বুজে সহ্য করে যাচ্ছে। মা চলে যাওয়ার পরই বাবা এখন পুরোপুরি সৎ মায়ের হাতের পুতুল। আর সেখান থেকেই রেহানা বেগম আনপোড়ায় রায়া এখন ইমতিয়াজ সওদাগরের চোখে বিষ হয়ে উঠেছে। তবুও রায়া কোনো মতে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বাবার অর্থে, কিন্তু এরপর ইমতিয়াজ সওদাগর স্পষ্ট জানিয়ে দেন রায়ার কোনো পড়াশোনার পিছনে তিনি আর 1 পয়সাও খরচ করতে পারবেন না। বাধ্য হয়ে বাড়ির এই জঘন্য জবটাই বেছে নিয়েছে রায়া। সকাল থেকে দুপুর 2টো পর্যন্ত বাড়ির কাজ সকল করে দুপুর 2টো থেকে রাত 9টা পর্যন্ত বাড়ি পার্ট টাইম জব করে।
আর কোনো জব না পাওয়ায় নিরুপায় রায়ার এই জবটাই করতে হয়েছে। নিজেকে অনেকভাবে রক্ষা করার চেষ্টা করে সেখানে, আবার রাতে বাড়ি ফিরে রাতের রান্না করে। রাতের রান্না শেষ করে সকালের খাওয়া শেষে রায়া আর রুবাইয়া বেগম একসাথে রাতের খাবার খান। এরপর সারাদিন ক্লান্ত শরীর নিয়ে যতটুকু সম্ভব পড়ালেখায় মনোনিবেশ করে। রায়া মেয়েটা বাড়িতে যতক্ষণ থাকে সৎমা রেহানা বেগম আর তার মেয়ে চাঁদনি তাকে যেন পেয়ে বসে। একের পর এক হুকুম চালিয়ে তারা রায়াকে ব্যতিব্যস্ত করে রাখে, অথচ নিজেরা কোনো কাজ না করে দিনরাত আয়েশ করে রূপচর্চা নিয়েই পড়ে থাকে। বাড়ির সব দায়িত্ব রায়ের উপরে চাপিয়ে দিয়ে তারা নিজেদের নিয়ে ব্যস্ত থাকে। চাঁদনি আর রায়ের মধ্যে পরিত্যাগটা বেশ স্পষ্ট। চাঁদনি যেন আক্ষরিক অর্থেই এক রূপবতী তরুণী, রায়ার গায়ের রং যেন উজ্জ্বল শ্যামবর্ণ। সেখানে চাঁদনি একদম দুধে আলতা গায়ের রঙের আধিকারিক। আর এই চোখ বাঁধানো রূপের কারণেই বাড়ির প্রায়শই বিয়ের প্রস্তাব আসে। তবে মা রেহানা বেগম এখন মেয়েকে বিদায় করার কথা ভাবতেই পারেন না। একমাত্র মেয়েকে এত দ্রুত চোখের আড়াল করতে তিনি নারাজ। তাছাড়া এখন পর্যন্ত আসা পাত্র কারোর মধ্যেই তিনি নিজের মনের মতো গুণাবলী খুঁজে পাননি। তাই যোগ্য পাত্রের অভাবে আর তার মেয়ের প্রতি অতিরিক্ত মায়ার কারণে প্রতিবারই আসা প্রস্তাবগুলিকে তিনি ফিরিয়ে দেন। তবে রায়াও কোনো দিক থেকে কম নয়। চাঁদনির মতো দুধে আলতার রং না হলেও রায়ার রূপ কোনো অংশেই কম নয়। তার মুখশ্রী থেকে যেন অকৃত্রিম মায়া ঝরে পড়ে। ঘন পাপড়ি ঘেরা তার চোখ দুটো তাকালেই মনে হয় এক সমুদ্র উদারতা সেখানে খেলা করছে। রেশমের মতো ঘন চুলে দেওয়ালে ভেসে আসে এক মাতাল করা সুবাস। রক্তরাঙা পাতলা ঠোঁটচোরা একরাশ ক্ষীণতা প্রকাশ করে। তার কম্পিত অদর থেকে যেন গুমড়ে মরা অসহায়ত্বের জানান দেয়। তবুও রায়ার ক্ষেত্রে তার বাবা, সৎমা এবং সৎ বোন বরাবরই নির্দয়। রায়া মেয়েটা সবার থেকে আলাদা। গুটি কয়েক কাছের মানুষ ছাড়া বাকি সবাই সবসময় এড়িয়ে চলে। বাড়ির কর্মকরত ছেলেগুলো প্রায়ই তার সাথে কথা বলার বাহানায় খোঁজে, কিন্তু রায়ার প্রতিবারই তাদের হাসি মুখে এড়িয়ে যায়। কেননা রায়ার জীবন আর 5টা সাধারণ মেয়ের মতো মসৃণ নয়। মাত্র 17 বছরে এই সংক্ষিপ্ত জীবনে সে সময়ের কত যে ভিন্ন ভিন্ন রূপ দেখে ফেলেছে তার কোনো হিসেবে নেই। জীবন তাকে অনেক আগেই কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। বহুরূপী সমাজের রূপ যেন সে হাতে কলমে চিনেছে। সে জানে এই বয়সে আবেগে গা ভাসালে তার জীবনে আরো দুষ্কর হয়ে পড়বে। তবে রায়ার এসবের জন্য বিন্দুমাত্র আক্ষেপ নেই, বড় কোনো চাওয়া পাওয়া নেই। তার একটাই লক্ষ্য, পড়াশোনা করে ভালো একটা জব করবে, নিজেকে সুন্দর একটা জীবন উপহার দিয়ে মায়ের স্বপ্ন পূরণ করবে, যেখানে সে নিজের মতো করে বাঁচতে পারবে, ডানা মেলে মুক্ত আকাশে উঠতে পারবে, নিজের প্রতিটা ছোট ছোট ইচ্ছেকে প্রাধান্য দিতে পারবে, ঠিক যেমনটা তার মা চাইতেন। সেভাবেই নির্দয়তা আর অবহেলার এক সংগ্রামের মধ্যে দিয়ে তার দিনগুলো কাটছিল। নিজেকে এ সকল পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েছে। তবে হঠাৎ করেই রায়ার জীবনে এক কাল রাত্রি ঘনিয়ে এলো, যা ছিল তার কল্পনার ঊর্ধ্বে। শহরের এক নির্জন শান্ত কোণে অবস্থিত শ্যাডো অফ দ্য মুন বারটি। এর পরিবেশ যেমন ছিমছাম তেমনি আভিজাত্যে ঘেরা, যার টানে শহরের নামি দামি বিত্তশালীদের আনাগোনা লেগে থাকে এখানে। এইবারের কর্মব্যস্ত মানুষের ভিড়ে নারী বলতে মাত্র 3 জন, টুম্পার, সুরাইয়া আর রায়া, আর বাকি সব ছেলে। 18 বছরের টুম্পা আর 25 বছরের সুরাইয়ার পাশে 17 বছরের রায়ার বয়সটা অনেকটা ছোট হলেও বোধে সে যেন অনেকটা এগিয়ে। আসলে পরিস্থিতি মানুষকে বদলে দেওয়ার সবচেয়ে বড় কারিগর। রায়াও এর ব্যতিক্রম নয়। যে মেয়েটা এক সময় ছায়ার মতো মায়ের পিছনে পিছনে চলত, যাকে এক পা চলতে হলে মায়ের ভরসা লাগত, আজ সেই মেয়েটাই জীবনের কঠিন পথে একাকিত্বে পাড়ি দিতে হচ্ছে। 17 বছরের এই কাঁচা বয়সে সে সহ্য করছে সময়ের নির্মম আঘাত, দেখছে সমাজের কঠিন রূপ। জীবন তাকে যে ছাঁচে ফেলেছে, সে তাতেই নিজেকে মানিয়ে নিয়েছে। কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আজ সে অনেকটা শক্তপোক্ত আর পরিণত। একাকিত্বের পথ চলাই এখন তার অভ্যাসে পরিণত হয়েছে।
রাত 10টা। রায়া আজ বাড়ির নিষ্প্রব্ধ আলোয় আধারিত নিবিষ্ট মনে নিজের কাজ করেই যাচ্ছিল। যান্ত্রিক ব্যস্ততার মাঝে হঠাৎই সেখানে কর্মরত আশিকের কণ্ঠ তার কানে আসতে প্রতিধ্বনিত হলো। রায়া স্যার ডেকেছে তোমায়? কাজের সেই মগ্নতাটুকু মুহূর্তেই টুটে গেল। আশিকের ডাক শোনা মাত্রই রায়ার হাতের অসমাপ্ত কাজটুকু কোনো মতে রেখে তড়িঘড়ি করে ম্যানেজারের কক্ষের দিকে পা বাড়ালো। তার মনে এক অদ্ভুত অসংশয় দানা বিঁধল। কেন তলব করা হলো তাকে? ম্যানেজারের দরজার সামনে পৌঁছালো মাত্রই ভিতর থেকে এক গম্ভীর ও রাশভারী কণ্ঠ ভেসে এলো। রায় ভিতরে প্রবেশ করতেই ম্যানেজার অত্যন্ত গভীর ও সিরিয়াস ভঙ্গিতে তাকে সম্বোধন করলেন। মিস রায়া, জি স্যার। আজ বারে কিছু স্পেশাল লোক আসবে, তাই আজ নির্ধারিত সময়ের বাইরেও অতিরিক্ত সময় কাজ করতে হবে। অবশ্যই স্যার, কিন্তু কে আসছেন? রায় অতি সাধারণ প্রশ্নটি শোনা মাত্রই ম্যানেজারের চেহারার রং যেন মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। এক অজানা আতঙ্ক তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। অস্থির হাতে তিনি টিস্যু বক্স থেকে একটা টিস্যু টেনে নিয়ে বারবার কপাল মুছতে লাগলেন। ম্যানেজারের মুখশ্রী এই আকস্মিক ও অভাবনীয় পরিবর্তন দেখে রায়া মনে মনে বেশ বিস্মিত হলো। রায়া লোকটিকে যতটুকু চেনে, এই মানুষটি বারবারই অত্যন্ত গম্ভীর ও রাগী মেজাজের। কোনো পরিস্থিতিতেই তাকে এমন বিচলিত কিংবা কাবু হতে দেখেনি সে। অথচ আজ সামান্য একজন আত্মীয়ের নাম নিতে গিয়ে তিনি এই কাঠখোট্টা মানুষের এমন নাজুক ও সন্ত্রস অবস্থা রায়ের কাছে মোটেও স্বাভাবিক ঠেকল না। রায়ের মনের ভিতরে কৌতূহলের অদরত ক্রমশ বাড়তে লাগলো। ম্যানেজারের এমন অপ্রকৃতিস্থল অবস্থা দেখে সে নিজেকে সংবরণ করতে পারল না। অতি মৃদু ও অস্ফুটিত স্বরে জানতে চাইল। ইজ এভরিথিং রং স্যার? ম্যানেজার কোনো উত্তর না দিয়ে একবার রায়ার দিকে শূন্য দৃষ্টিতে তাকালেন। তারপর টেবিলের উপরে রাখা কাচের গ্লাসটি হাতে তুলে নিয়ে অনেকটা তৃষ্ণার্তের মতো ঢকঢক করে পুরোটা পানি গিলে ফেললেন। নিজেকে কিছুটা সামলে নিলেন। বেশ সময় নিয়ে অত্যন্ত কাঁপা কাঁপা ও জড়সড় কণ্ঠে জবাব দিলেন। আর কে চেনো নিশ্চয়ই? উনি ওনার বন্ধু বান্ধব নিয়ে আজ এখানে আসবেন। খুব সতর্ক থেকো রায়া, উনাদের সেবায় বা কোনো কিছুতে যেন সামান্যতম কমতিও না থাকে। আমার কথা বুঝতে পেরেছ? রায়ার ললাটে চিন্তার সূক্ষ্ম ভাঁজ পড়ল। এই নামটা সে আজই প্রথম শুনল। তবে নাম শোনাচ্ছে কে বেশি ভাবিয়ে তুলল ম্যানেজারের এই অদ্ভুত আচরণ। যে মানুষটা রাগী আর রাশভারী হিসেবে বারে পরিচিত, তাকে এমন নাজেহাল অবস্থায় দেখে রায়ার মনে কৌতূহলের দোলাচল শুরু হলো। কে এই রহস্যময় ব্যক্তি যার নাম উচ্চারণ করতেই এই কাঠখোট্টা মানুষটার আত্মা শুকিয়ে যাচ্ছে? ভাবতেই রায়া নিজের হাসি চেপে রাখতে পারল না। ঠোঁট টিপে হাসল সে। এরপর অবাধ্য মনটা মুহূর্তেই কল্পনায় ডানা মিলল। আনমনে সে সেই আগন্তুক ব্যক্তির ছবি আঁকতে শুরু করলো। কেমন হতে পারে সেই প্রতাপশালী লোকটা? রায়ের কল্পনায় লোকটার এক অদ্ভুত প্রতিচ্ছবি ভেসে উঠল। মনে মনে ভাবল, নিশ্চয়ই দানবের মতো আকৃতি হবে লোকটার, নয়তো তাদের এমন এই কাঠখোট্টা স্যার এভাবে কুকড়ে যাওয়ার পাত্র নয়। ভাবনার রেশ ধরে রায়ার আনমনে শব্দ করে হেসে উঠল। রায়া হঠাৎই হাসি রেখে ম্যানেজার রেগে গিয়ে ভ্রুকুচকে দাঁত কিরমির করে বললেন, এই মেয়ে হাসছ কেন তুমি? খুব আনন্দ হচ্ছে? ব্যাপার না, একটু পর সব আনন্দ বেরিয়ে যাবে। ম্যানেজারের ধমক খেয়ে রায়া তক্ষুনি চুপসে গেল। অপরাধীর মতো মাথা নুঙিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, সরি স্যার। সবকিছু যেন একদম নিখুঁত থাকে সেদিকে খেয়াল রেখো। কোনো কাজে সামান্য ত্রুটিও যেন না হয়। ওরা যে কোনো মুহূর্তে চলে আসবে। রায়ের উত্তরের অপেক্ষা না করেই তিনি হুট করেই চেয়ার ছেড়ে উঠে গটগট পায়ে বেরিয়ে গেলেন সব তাগেরতি করতে। ম্যানেজারের আজব আচরণে রায়া কর্তব্যবিমূঢ় হয়ে সেদিকে তাকিয়ে রইল। ঠিক তখনই বাইরে নিস্তব্ধতা খান খান করে এক জোরালো শোরগোল রায়ের কানে এলো। শান্ত পরিবেশটা হঠাৎই এমন বিশৃঙ্খল হয়ে ওঠার সবাই কৌতূহল হয়ে বাড়ির বাইরে ছুটতে লাগলো। যেন হন্তদন্ত হয়ে ছুটল বাইরের দিকে। রায়াও তাদের অনুসরণ করল।
বাইরে পা রাখতেই রায়ার নজরে এলো এক অদ্ভুত পূর্ব দৃশ্য। সরাসরি কালো রঙের দামি গাড়ি আর তাদের পাহারায় দাঁড়িয়ে আছে দীর্ঘদেহী একদল দেহরক্ষী, যাদের সবার পরনেই কালো পোশাক। রায়া আগে কখনো এমন দৃশ্য দেখেনি। সেই কৌতূহলে তার চোখে চকচক করে উঠল। দেহরক্ষীদের ভিড়ের মাঝে সে একজন যুবককে দেখতে পেল। তাদের পরনে কালো লেদারের জ্যাকেট আর ডেমিন জিন্স। তার দ্রুত পায়ে এগিয়ে গিয়ে সুরাইয়ার পিছনের আড়ালে দাঁড়ালো আর উঁকি দিয়ে আগন্তকে পর্যবেক্ষণ করতে লাগলো। প্রতিটি ছেলেই বেশ সুশীল এবং দীর্ঘকায়। তাদের রাজকীয় ভাবসাব দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তারা অত্যন্ত প্রভাবশালী পরিবারের সন্তান। যদিও তাদের উদ্যত আচরণ উচ্ছৃঙ্খলতার ছাপ স্পষ্ট। রায়া যখন খুঁটিয়ে খুঁটিয়ে সবাইকে দেখছিল, দৃষ্টি আটকে গেল একজনের হাতের কবজিতে থাকা এক রহস্যময় ট্যাটুতে। কেটের নিচে ট্যাটুর পূর্ণরূপ বোঝা না গেলেও এক অদ্ভুত আকর্ষণ তৈরি করেছিল। রায়া যখন লোকটার মুখের দিকে তাকালো, মুহূর্তে সে স্তব্ধ হয়ে গেল। সেখানে উপস্থিত সবার থেকে সে সম্পূর্ণ আলাদা। তার চাউনি আর তার কথা বলার ভঙ্গি এক দুর্নিবাণ আকর্ষণে মিশে আছে। মুখশ্রী জুড়ে যেন এক অতল রহস্যের হাতছানি। বিশেষ করে তার গোল্ডেন আম্বার চোখে সেই গভীরতা যেন কাউকে সম্মোহিত করার জন্য যথেষ্ট। 6 ফুট দীর্ঘ দেহি, সুঠাম গঠন আর উজ্জ্বল ফর্সা গায়ের রং। সেই যুবকটির যেন কাঙ্ক্ষরিক অর্থেই এক রাজপুত্র। রায়া মোহবিশিষ্টির মতো সেদিক থেকে চোখ সরাতে পারছিল না। অথচ অচেতন মনে সে সুরাইয়ার হাত ঝাপটে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে প্রশ্ন করল, সুরাইয়া আপু, ওই যে ওখানে, ওই ছেলেটাকে চেনো তুমি? চিনবেন না কেন? ওনার মতো ভয়ঙ্কর মানুষ আর হয় না। শুনেছি বড় বড় পুলিশ অফিসাররাও ওনার সামনে দাঁড়াতে গিয়ে প্যান্ট ভিজিয়ে ফেলে, এমন রেকর্ডও আছে। কে উনি? মাফিয়া সম্রাটের সম্রাট নিরিক প্রিয়ান চৌধুরী। তবে সবাই তাকে আইকে নামে চিনে। আমার তো এখানেই ভয়ে শরীরে কাটা দিচ্ছে। কি ভয়ঙ্কর বেশে এসেছিলেন তিনি। আর আমাদের এখন ওনার সামনে গিয়ে সবকিছু সার্ভ করতে হবে। রায়া তার ক্ষুদ্র জীবনে কখনো মাফিয়া বা অন্ধকার জগতের গল্প শোনেনি, তাই সুরাইয়া এই প্রবল আতঙ্কের তাকে খুব একটা স্পর্শ করল না। বরং সুরাইয়া এমন অস্থির হতে দেখে সে শান্ত স্বরে তাকে অভয় দিয়ে বলল, আপু, মাফিয়া তো এমনই হয়, আর কয়েক ঘন্টারই তো ব্যাপার, কেটে যাবে কোনোভাবে। রায়ার কণ্ঠে এক অদ্ভুত নিরবতা। সুরাইয়ার নিজের গলার ভিতরে আটকে থাকা নিঃশ্বাসটুকু কোনো মতে ছেড়ে বলল, ওনার ক্ষমতার দাপট সম্পর্কে তোর কোনো ধারণা নেই রেলিয়া। প্রথম দেখায় ওনার বাইরের রূপ শান্ত দেখে কিছুই বুঝতে পারবি না। উনি কোনো সাধারণ মানুষ নন, রীতিমতো এক রক্ত পিশাচু দানব। প্রতিদিন কত শত জীবন্ত মানুষ ওনার হাতে লাশ হয়ে নিশ্চিত হয়ে যায়। তার কোনো ইহাত্ত নেই। একজন মানুষ, মাফিয়া নন উনি, আস্ত একটা সাইকো। ওনার অপরাধ জগতের রেকর্ডগুলো এতটাই ভয়ঙ্কর যে শুনলেই তোর শিরা দিয়ে শীতল স্রোত বয়ে যাবে। রায়া নিশ্চুপ হয়ে সব শুনছিল। যে মানুষটার ত্রাসে পুরো শহর ততষ্ট, তার ব্যাপারে সবাই এত কিছু জানলেও রায়া বিন্দুমাত্র আঁচ করতে পারেনি। কোনো দুনিয়ায় বাস করছিল সে এতকাল। বিস্ময় আর অজানায় এক ঘোর লাগা অনুভূতিতে রায়ার পাতলা ঠোঁটচোরা কিঞ্চিত আলাদা হলো। ওনার ক্রোধ যে কতটা ভয়ঙ্কর তা তুই কল্পনাও করতে পারবি না রায়া। তার বিষাক্ত ছোবল যে দুঃসাধ্য। আমাদের খুব সাবধানে কাজ করতে হবে। বিশ্বাস কর, আমি খামোকা আতঙ্কিত হচ্ছি না। ওনার ওই তীক্ষ্ণ নজর যার উপর একবার পড়ে তাকে একেবারে নিঃস্ব করে ছেড়ান তিনি। আর ওনার চারপাশে যাদের দেখেছিস তারা সবাই ওনারই ছায়া। একজন সামান্য ভয়ঙ্কর। ভুল করেও ওদের হালকাভাবে নিস না। ওরা এতটাই নিঃস্ব যে নারীদের প্রতি সামান্যতম দয়া দেখানোর সৌজন্যটুকুও ওদের নেই। সুরাইয়ার কথাগুলো রায়ার মনে সংকেত দিয়ে গেল। এতক্ষণ যে ভয়টা কেবল শঙ্কা ছিল, তা যেন এক নিমেষেই
অবয়ব নিয়ে তার সমস্ত সত্তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। রায়া একটা শুকনো ঢোক গিলে আনমনেই বিড়বিড় করে উঠল। এত মায়াবী সুদর্শন রূপের আড়ালে এমন এক জঘন্য শয়তান লুকিয়ে আছে। আর কে ব্রো, আজ সারা রাত ভরপুর এনজয় করব। কের চোখে মুখে এক অদ্ভুত উন্মাদনা। তোদের এই ফাঁকি এনজয়ের চক্করে আজ একটা মেয়ে হাতছাড়া করতে হলো। আর কে তার ধোঁয়াটে রঙের ব্ল্যাক BMW টায়ারে সজোরে লাথি বসালো। রাগে দাঁত কিরমির করে বলল, রিল্যাক্স ব্রো, তুই হুটহাট এমন অ্যাংরি হচ্ছিস কেন? এক রাতেরই তো মামলা। আর সত্যি বলতে আজ তো তুই তোর মনের মতো কাউকে খুঁজেও পাসনি। ভেতরে চলো, যদি নতুন কাউকে আজ তোর মনে ধরে। মন টু মাচ ফান্নি। আর কে ঠোক বেঁকিয়ে এক পৈচাসিক হাসি হাসল। অবজ্ঞার সুরে ধীর গলায় বলল, হ্যাঁ, এত রাতে তোদের জন্য বারে সব রূপসী মেয়ে বসে আছে। তবে সন্দেহ মেয়ে নাকি সব কিন্নর বসে আছে কে জানে। ইউ বি কোয়াইট ওকি ব্রো, চল ভেতরে গিয়েই দেখা যাক। সবাই বাড়ির ভিতরে প্রবেশ করা মাত্রই ম্যানেজার বিগলিত হাসিতে তাদের স্বাগতম জানালেন। আর কে দেখেই সে কিছুটা ততষ্ট আর ব্যতিব্যস্ত হয়ে সামনের দিকে এগোলো। নিম্নস্বরে বেনিতভাবে বলল, স্যার, এখানে বসুন প্লিজ। আর কে কোনো কথা না বলে অবজ্ঞার সাথে ম্যানেজারের বুকে একটা ধাক্কা দিয়ে তাকে সামনে থেকে সরিয়ে দিল। তারপর সোফায় আয়েশ করে বসতে বসতে অত্যন্ত তীক্ষ্ণ শীতল কণ্ঠে বলল, অনুমতি চায়নি তোর কাছে, সো গেট আউট মাই সাইড। ম্যানেজার আর এক সেকেন্ডও সময় অপচয় করার সাহস পেল না। দ্রুত পায়ে সেখান থেকে প্রস্থান করলো। বাহ, আজকাল দেখছি বারেও মেয়েরা কাজ করছে। পিয়াস ওখানকার মেয়েদের দিকে অত্যন্ত বিশ্রী আর লোলুপ দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলল। মামা, তাই তো দেখছি, বেশ জুৎসই আয়োজন। পাশ থেকে নাদিম একটা শয়তানি হাসি দিয়ে তাল মেলালো। আর কে এসব ফালতু আলাপে কোনো কান দিল না। তার সমস্ত মনোযোগ এখন টেবিলে রাখা ওয়াইনের গ্লাসে। হাত বাড়িয়ে ওয়াইনের গ্লাসটা তুলে নিল এবং তেষ্টা মেটানোর মতো করে ড্রিঙ্কস করতে শুরু করলো। তার সাথে যোগ দিল তার বন্ধুরাও। রায়া ট্রের উপরে সুচারুভাবে পানীয়ের গ্লাসগুলো সাজাতে সাজাতে আর চোখে ছেলেগুলোর দিকে তাকালো। কালো পোশাকে অবরিত একদল যুবক, যাদের অট্টহাসি আর উচ্চকণ্ঠ আলাপে বাড়ির পরিবেশ যেন আরো উতাল হয়ে উঠেছে। কিন্তু তাদের ঠিক মাঝখানে বসা মানুষটি একদম আলাদা। ক্রিয়ান চৌধুরী উর্ফে আর কে যেন বাইরের দুনিয়া ভুলে কেবল গ্লাসের তরলটুকুই শেষ করতে মগ্ন। তার মুখভঙ্গি এতটাই স্বাভাবিক আর শান্ত যে তার নামের সাথে লেগে থাকা ভয়ঙ্কর আখ্যানগুলো বিশ্বাস করা কঠিন। রায়া মনে মনে অবাক হলো। সুরাইয়া আপু আর অন্যান্যরা যেভাবে তাকে নিয়ে ভয় দেখিয়েছিল, লোকটার মধ্যে তেমন কোনো পৈচাসিক তো সে দেখতে পাচ্ছে না, বরং চারপাশে অন্যদের তুলনায় তাকে সবচেয়ে বেশি সংযত মনে হচ্ছে। যেন এই শান্ত সাম্য লোকটির পক্ষে কোনো জঘন্য কাজ করা অসম্ভব। সকলে যখন নিজেদের আমেদে মত্ত, রায়া তখন অতি সঙ্গোপনে লোকটার পর্যবেক্ষণ করতে লাগলো। মাথায় জেল দিয়ে নিখুঁতভাবে সেট করা চুলগুলো খানিকটা আবদ্ধ হয়ে কপালে ঝুঁকে পড়েছে। তার ঠোঁটে বাম পাশে একটা, এমনকি কানের লতিতেও জলজল করছে একটি কালো স্টোনের স্টার্ট ইয়াররিং। এই খুঁটিনাটি অলংকারগুলোই যেন মাফিয়ার আভিজাত্য, রহস্যময় ব্যক্তি আর পৌরুষালী সৌন্দর্যকে আরো গভীর করে তুলেছে। আচমকাই এক চিৎকার রায়ার গভীর ভাবনার জাল ছিন্নভিন্ন হয়ে গেল। এই মেয়ে, কি করলি তুই এটা? জ্যাকের কর্কশ কণ্ঠে পুরো বাড়ি প্রতিধ্বনিত হলো। জ্যাকের হুঙ্কারে রায়ার হাতের ট্রেটা প্রায়ই পড়ে যাচ্ছিল, তবে রায়া সেটা হাতে শক্ত করে চেপে ধরে দ্রুত ট্রেটার এক পাশে রেখে আতঙ্কিত চোখে পিছনে ঘুরে তাকালো। সুরাইয়া মাথা নিচু করে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। সে অত্যন্ত দুর্বল আর কাপা গলায় জ্যাককে অনুনয় করলো। সরি স্যার, ভুল হয়ে গেছে। কিসের সরি? হ্যাঁ, চোখে কি একদম দেখতে পাস না? আমার পুরো ড্রেসটাই নাই নষ্ট করে দিলি।
বলা শেষ হতেই সশব্দে সুরাইয়ার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল জ্যাক। সেই চরের শব্দ বারের ভিতরে এক মুহূর্তের জন্য সুনসান নীরবতা নেমে এলো। কর্মরত সবাই হতভম্ব হয়ে সেদিকে তাকালো। পরক্ষণেই কয়েকজন ম্যানেজার এবং কর্মী পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলো। কিন্তু সুরাইয়া তখন অপমান আর আতঙ্কে কুঁকড়ে গেছে। মাথা তুলে তাকানোর মতো ন্যূনতম সাহসটুকু তার অবশিষ্ট নেই। হঠাৎই এমন শোরগোলের অস্থির হয়ে ছুটে এলো রায়া। সেখানে ততক্ষণে ছোটখাটো একটা ভিড় জমে গিয়েছে। ভিড় ঠেলে সামনে আসতেই রায়ার চোখ পড়ল জ্যাক নামের সেই ছেলেটি সুরাইয়ার সাথে চরম অভদ্রতা করছে। সহস্র কটু কথা শুনিয়ে জ্যাক এর রাগ যেন প্রতিমিশ্রিত হলো না। সে পুনরায় হাত উঁচিয়ে সুরাইয়াকে আরেকটা থাপ্পড় মারার জন্য উদ্যত হলো, কিন্তু এবারে সে সফল হতে পারল না। গেইরায়া ক্ষিপ্র গতিতে এগিয়ে গিয়ে জ্যাকের হাতটা শক্ত করে চেপে ধরল। তোর এত বড় সাহস যে তুই জ্যাকের হাত ধরিস? জানিস আমি তোর কি অবস্থা করতে পারি? নিজের হাত এভাবে আঁকড়ে যেতে দেখে জ্যাকের ক্রোধ যেন আকাশ স্পর্শ করল। সে আগের চেয়ে দ্বিগুণ চিৎকার করে গর্জে উঠল। সাহসের তো আপনি এখনো কিছুই দেখেননি। একজন মেয়ের গায়ে হাত তোলার স্পর্ধা পান কোথা থেকে? আপনার কি নিম্নতম বিবেক বুদ্ধিও নেই? নিজের বাক্য সম্পন্ন হতেই রায়া সজোরে একটা চর বসিয়ে দিল জ্যাকের গালে। বারের ভিতরে উপস্থিত সবার চোখ বিস্ময়ে ছানা বড়া। সাধারণ ঘরের একটা মেয়ে এত সাহস! পুরো বারে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। কিন্তু এত হই হট্টগোলের মাঝেও আর কি নির্বিকার। সে নির্ভীক একের পর এক ওয়াইনের গ্লাস খালি করে যাচ্ছে। তার ধ্যান জ্ঞান যেন অন্য কোনো জগতে মগ্ন। চারপাশের মানুষগুলোর মস্তিষ্কে ঝেড়ে অস্থিরতা থাকলেও আর্কের মস্তিষ্কে এই মুহূর্তে বরফের মতো শীতল। অপমান আর রাগে জ্যাক ফোঁসফোঁস করছে। তার জ্বলন্ত চাউনি দেখে মনে হচ্ছে রায়াকে সে জ্যান্ত গিলে ফেলবে। তবুও রায়া নির্ভীক পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল সেই জায়গায়। জ্যাকে এবার দাঁতে দাঁত চেপে চরম আক্রোশে হাত বাড়ালো রায়ার রেশমি ঘন কালো চুলের মুঠি ধরার জন্য। রায়া সম্ভাব্য আক্রমণের আশঙ্কার ভয়ে নিজের দুই চোখ শক্ত করে বুজে ফেলল। ঠিক সেই মুহূর্তেই আরকে তার গ্লাসের থেকে দৃষ্টি সরালো। বেখেয়ালি চিবুক উঁচিয়ে তাকিয়ে নজরে পড়ল চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকা রায়ার উপরে। মেয়েটার চোখগুলো আতঙ্কে অনবরত কাঁপছে। কি কেমন সাইকোদের মতো ঘাড় কাত করে সেই কম্পিত চোখের পাতার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। স্টপ! জ্যাকের হাত তখনও রায়ার খোপার দিকে, চুল প্রায় ছুঁই। ঠিক তখনই বাড়ির প্রতি কোণায় কাঁপিয়ে আর্কের ভারী কণ্ঠ ভেসে উঠল। আর্কের সেই গম্ভীর আর শীতল কণ্ঠস্বরে জ্যাকের উত্তোলিত হাতটি মৃদু কেঁপে উঠল। সেই স্বরে ছিল এক অমোঘ অধিকারবোধ আর তীব্র আদেশ। জ্যাক কিছুটা বিব্রত আর প্রশ্নকতর দৃষ্টিতে আর্কের দিকে তাকালো, কিন্তু আর্কের সেই চাউনি বিন্দুমাত্র তোয়াক্কা করল না। সে আয়েশ করে বসা আসন থেকে ধীরস্থিরভাবে উঠে দাঁড়ালো। আশ্চর্যের বিষয় হলো লোকটাকে কোনো নেশায় কাবু করতে পারে না। সে একদম স্বাভাবিক অত্যন্ত ধীর পায়ে এগিয়ে এসে ঠিক রায়ার মুখোমুখি দাঁড়ালো। গম্ভীর পুরুষালী আওয়াজে রায়ার সন্তর্পণে চোখ মেলে তাকালো, কিন্তু পলক ফেলতেই দেখলো তার একদমই কাছে দাঁড়িয়ে আছে আরকে। লোকটার শরীরে কড়া পারফিউমের ঘ্রাণ রায়ার নিঃশ্বাসের সাথে মিশে তার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে। এক অজানা মোহে তার সমস্ত ইন্দ্রিয় যেন মুহূর্তের জন্য অবশ হয়ে এলো। পরক্ষণেই হুঁশ ফিরতেই রায়া আতঙ্কিত হয়ে দ্রুত কয়েক কদম পিছিয়ে এলো। আরকে রায়াকে আপাদমস্তক একবার তীক্ষ্ণ নজরে স্ক্যান করে নিল। তার সেই বিরল অ্যাম্বার রঙের চোখের মনি দুটো শিকারী বাঘের মতো জ্বলজ্বল করেছে। সেই ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে অত্যন্ত মাদকতা ভরা স্বরে সে জানিয়ে দিল, আজ রাতে একে আমার চাই। আর্কের কথায় পুরো পরিবেশটা এক নিমেষে নিস্তব্ধতা ছেয়ে গেল, কিন্তু সেই নীরবতা স্থায়ী হলো মাত্র কয়েক সেকেন্ড। পরপরই আর্কের বন্ধুদের অট্টহাসিতে ফেটে পড়ল বায়ের প্রতিটি কোণ। এই বিকৃত কথাবার্তা আর আচরণের আগামাথা কিছুই বুঝতে পারল না রায়া। সে তীব্র বিরক্তি আর
আর বিভ্রান্তিতে ভ্রুকুচকে বলে উঠল, মানে কি বলতে চাইছেন আপনারা? মানে সোজা, আজকে রাতের জন্য তোকে আমাদের বসের মনে ধরেছে। বাহ, তোর কপাল তো দেখছি একদম খুলে গেছে রে মেয়ে। জ্যাকের কথা শেষ হতে না হতেই তার বন্ধুরা পুনরায় পৈশাসিক উল্লাসে মেতে উঠল। আর কে নিজের তখন ঘাটটা সামান্য বাঁ দিকে হেলিয়ে এক অদ্ভুত হাসি হাসল। এরপর সেই গম্ভীর অ্যাম্বার চোখের মনি মেলে রায়ার মুখশ্রীর উপর এক রহস্যময় দৃষ্টি বিছিয়ে দিল। বেশ কিছুক্ষণ একনাগাড়ে সে তার সেই তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রায়াকে অবলোকন করতে লাগলো। আরকির এমন লাগামহীন চাউডিতে রায়া চরম অস্বস্তিতে পড়ে গেল। তার মনে হলো লোকটা যেন দৃষ্টি দিয়েই তাকে গ্রাস করে ফেলতে চাচ্ছে। বারের প্রতিটি মানুষ তখন আতঙ্কে একে অপরের দিকে তাকাচ্ছে। কেউ এক পাও এগিয়ে এসে কিছু বলার সাহসটুকু পাচ্ছে না, কারণ নিরিক্রিয়ান চৌধুরীর পার্সোনালিটি আর তার মেজাজ সম্পর্কে বারের সবাই কম বেশি ধারণা আছে। কিছু সময়ের ব্যবধানে আর কে একই ভঙ্গিতে ধীর পায়ে রায়ার দিকে এগিয়ে গেল। রায়া ঠিক কি করবে বুঝে উঠতে না পেরে সেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আর কে আসল উদ্দেশ্য তখন রায়ার সাধারণ মস্তিষ্কের ধারণার বাইরে, তাই সে বিমূর মতো অপলক তাকিয়ে রইল তার দিকে। আর কে 2 কদম এগিয়ে পুনরায় রায়ার একদম মুখোমুখি দাঁড়ালো। গভীর চোখে চোখ রেখে আচমকাই রায়ার দিকে হাত বাড়ালো সে। তার কালো রঙের ট্যাটু আঁকা হাতে উল্টো পিঠে দিয়ে রায়ার গালে পাশে সাইড করতে করতে নিচু স্বরে বলল, এতদিন কোথায় লুকিয়েছিলেন ডার্লিং? আর আজই বাই কেন হঠাৎ নজরে পড়ে গেলেন সুইটহার্ট? অচেনা অজানা এক পুরুষের প্রথম শীতল স্পর্শে রায়ের পুরো শরীর মৃগী রোগীর মতো কেঁপে উঠল। বড় বড় চোখে সে আর কে ট্যাটু করা হাতের দিকে তাকিয়ে এক তীব্র অস্বস্তি আর শরীরে কাটা দিয়ে উঠল। মুহূর্তেই তার ভাবনার শক্তি যেন অবশ হয়ে এলো। রাগ আর প্রচণ্ড ঘৃণায় তার গা রিরি করে উঠল। ঠিক তখনই কোনো পরিণতির কথা চিন্তা না করে সে পাশের টেবিলে থাকা ওয়াইনের গ্লাসটা তুলে নিয়ে সমস্ত পানীয় ছুঁড়ে মারল আরকের মুখে। কেউ কিছু বুঝে ওঠার আগেই নিজের হাতের মুঠো শক্ত করে গায়ের সর্বশক্তি একত্রিত করে সজোরে একটা চর বসিয়ে দিল আরকের ফর্সা গালে। আসমিক সেই আঘাতে আরকে বাম দিকে কিছুটা হেলে গেল। অপমানে তার চোখ দুটো খিচে এলো। বাড়ির থমথমে পরিবেশ মুহূর্তেই যেন বিষাক্ত হয়ে উঠল। আতঙ্ক ছড়িয়ে পড়ল বাড়ির প্রতিটি কোণায়। রায়ার এমন অভাবনীয় সাহসিকতা দেখে বাড়ির কর্মীদের যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। সবার মনে একটাই আগাম বাতাসের মতো ধেয়ে এলো ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড়। রায়া নিজের আবেগের বশীভূত হয়ে যা করল তার জন্য সে কতটা চড়া মূল্য তাকে চুকাতে হবে সেটা সে বুঝতে পারল না। ওখানে উপস্থিত সবাই মাজরায় টের পেল। কয়েক সেকেন্ড পেরোতেই আরকে সেই শীতল আর স্থির মস্তিষ্ক দাবানল জ্বলে উঠল। মুহূর্তের মধ্যেই তার মুখমণ্ডল ভয়ঙ্কর এক লালাভ লাভা ফুটে উঠল। সেই অ্যাম্বর চোখের মণি দুটো রাগে একদম রক্তবর্ণ ধারণ করেছে। আরকে তার হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করে এবং তার চোখ দুটো খিচে বন্ধ করে নিয়ে কয়েক সেকেন্ড কি যেন ভাবল। সম্ভবত সে নিজের ভিতরে সেই পৈশাচিকতা দমন করার আপ্রাণ চেষ্টা করছিল। পরক্ষণে সে ঠোঁট বেঁকিয়ে এক অদ্ভুত ক্রূর হাসি হাসল। সে যখন পুনরায় চোখ খুলল রায়ার দিকে তাকালো। সে চাউনিতে ছিল চরম ঘৃণা আর অবজ্ঞা। আর এক মুহূর্ত সেখানে ব্যয় না করে সে লম্বা লম্বা কদম ফেলে বার থেকে বেরিয়ে গেল। তার এমন অভাবনীয় শান্ত ব্যবহার সেখানে উপস্থিত সবাই একজন আরেকজনের দিকে তাকাতে লাগলো। আরকের বন্ধুরাও চরম বিস্ময় নিয়ে তার পিছনে পিছনে বার থেকে বেরিয়ে এলো। তবে বারের সেই শান্ত ভাবটা ছিল ঝড়ের আগের নিস্তব্ধতা মাত্র। নিজের মেনশনে প্রবেশ করা মাত্রই আরকে রুদ্রমূর্তি ধারণ করলো। হাতের কাছে যা পেল ফুলদানি থেকে শুরু করে শৌখিন আসবাবপত্র সব আছড়ে আছড়ে ভাঙতে শুরু করলো। পুরো মেনশনে তখন কাঁচ ভাঙার আর্তনাতে মুখরিত। লিভিং রুমের মাঝে এই মুহূর্তেই কাঁচের ধারালো টুকরোগুলো পরিপূর্ণ হয়ে উঠল। এত কিছু ধ্বংস করার পরেও যেন আরকের মাথায় আগুন নিচ্ছে না, বরং তার দহন ক্রমশ বেড়েই চলেছে। গায়ে হাত তোলা তো দূরের কথা, তার দিকে চোখ তুলে তাকানোর লোক শতবার ভাবে। সেখানে সামান্য একটা সাধারণ মেয়ে
নিঃসংকোচে তার গায়ে হাত তুলেছে। ভাবতেই আর্কের মাথা যেন ফেটে যাচ্ছে। অপমান আর রাগে তার হিতাহিত জ্ঞান পুরোপুরি লোপ পেয়েছে। একের পর এক দামি জিনিস আছড়ে ভেঙে অবশেষে আর্কে এক ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে উঠল। এত বড় স্পর্ধা ওই মেয়ের! এই আর্কের গায়ে হাত তুলে আমাকে আঘাত করার সাহস কোথা থেকে পেল এই রাস্তার সস্তা মেয়েটা? হাউ ডিড দ্যাট চিপ গার্ল ডিয়ার টু ডু দ্যাট? কথাটা বলে সে নিজের গালটা শক্ত করে চেপে ধরল। তার চোখ দুটো তখনও খুনের নেশা। যার উপরে দৃষ্টি পড়ছে তাকেই শুট করছে। যন্ত্রণায় ছটফট করতে করতে সামনে লুটিয়ে পড়ছে কয়েকজন গার্ড, যাদের কয়েক সেকেন্ডের আগে নিজের মৃত্যু সম্পর্কে বিন্দুমাত্র ধারণা ছিল না। আর্কের হুটহাট এমন অপ্রত্যাশিত আর নিষ্ঠুর কাজে তাদের কাছে নতুন কিছু নয়। আশেপাশে সবাই ভয়ে রীতিমতো কাঁপছে। একপাশে কয়েকজন কাজের লোক মাথা নত করে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তাদের বিপরীতে একদল গার্ডেরা সারিবদ্ধভাবে নতজানু হয়ে মাথা নিচু করে বসে। প্রত্যেকের চোখে মুখে স্পষ্ট মৃত্যুর আতঙ্ক। কখন কার প্রাণ চলে যায় কেউ জানে না। প্রতিনিয়ত আর্কের অনুচরেদের এভাবে নিজেদের প্রাণ হাতে নিয়ে তার আশেপাশে থাকতে হয়, শুধু মাসের শেষে মোটা অঙ্কের স্যালারি পায় বলে। আর্কে উত্তপ্ত নিঃশ্বাস ফেলতে ফেলতে সোফায় ধপাস করে বসে পড়ল। তার ভিতরে ক্রোধ তখনও লাভার মতো টকবক করে ফুটছে। সে উন্মাদের ন্যায় চিৎকার করে উঠল, আমার ডাক্স কোথায়? নিয়ে আয়। মুহূর্তের মধ্যেই একজন গার্ড কাপা কাপা হাতে সিরিঞ্জে নেশার সরঞ্জাম নিয়ে এলো। যত্নে আর্কের হাতে একটা শট পুশ করে দেওয়া হলো। এই তীব্র মাদকই পারে তার উত্তপ্ত মস্তিষ্ককে আপাতত কিছুটা শান্ত করতে। নেশায় নীল আভায় শিরায় ছড়িয়ে পড়তে সে আয়নায় নিজের প্রতিবিম্বর দিকে তাকালো। তার সেই রহস্যময় অ্যাম্বর চোখ দুটো তখন এক ক্রুদ্ধ শিকারের দৃষ্টি। চাপাসারে সে বলে উঠল, চাইলে তখনই তোকে মেরে টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দিতে পারতাম, কিন্তু না, এত সহজে মুক্তি দেব না। তোমার জীবনের সাথে এবার একটু ভিন্ন রকম খেলায় মেতে উঠবো সুইটার। কথাটা শেষ করেই আরকে অট্টহাসিতে ফেটে পড়ল। সেই বিষাক্ত হাসি মেনশনের প্রতি দেয়ালে প্রতিধ্বনিত হয়ে এক বিভীষিকা তৈরি করল। কয়েক সেকেন্ড পরেই হাসি থামিয়ে চোয়াল শক্ত হয়ে এলো। তীব্র ক্রোধের সাথে হুঙ্কার দিয়ে সে ডাকল, এই, কে কোথায় আছিস? এদিকে আয়। জি বস। সামনে যেতে গার্ডেদের বুক দূর দূর করে কাঁপছে, কিন্তু হুকুম অমান্য করার পরিণাম মৃত্যু। তাই একজন সাহস সঞ্চয় করে এগিয়ে এসে মাথা নিচু করে কাপা কাপা গলায় বলল, জি বস, এখনই ব্যবস্থা করছি। রাতের গভীরতা যত বাড়ছে, নিস্তব্ধতা যেন ততই বেশি ভারী হয়ে জেঁকে রয়েছে। সুরাইয়া আর রায়া দ্রুত পায়ে গলি পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঝিরিঝিরি বাতাস তাদের শরীর ছুঁয়ে গেলেও তাদের মন বইছে উথাল ঝড়। তাদের ঠিক কিছুটা দূরে তিনজন লোক ছায়ার মতো অনুসরণ করে চলেছে, যেন আজকে রাতেই তাদের শিকারের দুটো মেয়ে। রায়া দেখ, ওই লোকগুলো অনেকক্ষণ ধরে আমাদের ফলো করছে। আপু, আমিও খেয়াল করেছি, অনেক দূর থেকেই ওরা পিছু নিয়েছে। এই গলিতে সামান্য মানুষের আনাগোনা থাকলেও সামনে সেই নির্জন গলিটা, যেখানে রাতের বেলায় কেউ সহজে পা রাখে না। সেই গলির মোড়ে এসে দুজন থমকে দাঁড়ালো। সুরাইয়া একবার পিছনে তাকিয়ে গলির গা ছিমছমে অন্ধকারের দিকে নজর বুলিয়ে কম্পিত গলায় বলল, আমার খুব ভয় করছে রে রায়া। কাল রাতে তুই বারে যা করলি, আর যেভাবে ওই আরকে তোর দিকে তাকিয়েছিল, আমার তো দেখেই রুহ কেঁপে উঠছিল। লোকটা যে কি ভয়ঙ্কর ক্ষতি করে বসে আল্লাহ জানে। আমি ইচ্ছে করে গায়ে হাত তুলতে চাইনি আপু, কিন্তু ওভাবে যখন টাচ করলো আমি রাগ সামলাতে পারিনি, ভুলবশত হয়ে গেছে। বলেই রায়া পিছনে ফিরে তাকালো। লোকগুলো সেখানে দাঁড়িয়ে আছে, যেন কোনো মোক্ষম সুযোগের অপেক্ষায়। এখন তাড়াতাড়ি পা চালা, আমাকে তো এখন ওদিকে যেতে হবে। তুই একা যেতে পারবি তো? সাবধানে যাস, পেছনে লোকগুলোর মতলব আমার একদম ভালো লাগছে না। রায়া নিরুত্তর রইল। নিজের খেয়াল রাখিস। কাল ওই মাফিয়াটা কিছু বলেনি দেখে ভাবিস না তোকে ছেড়ে দিয়েছে। ওরা কিন্তু এত সহজে ছেড়ে দেওয়ার লোক না।
যা এখন, আমাকেও ফিরতে হবে। বাচ্চা দুটো বাসায় একা আছে। রায়া সেই নির্জন গড়িতে পা রাখল, কিন্তু কয়েক পা ফেলতেই অজানা এক আতঙ্ক তার বুক ধুকপুক করে উঠল। সে পুনরায় উল্টো দিকে ছুটে এসে সুরাইয়ার হাত শক্ত করে চেপে ধরল। আবার ফিরে আসলি কেন? দেরি হলে তোকে আবার কথা শুনতে হবে। রায়া জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, তার চোখ মুখে স্পষ্ট ভয়ের ছাপ। সে ভীত কণ্ঠে বলল, আপু, আমার বাড়ি পর্যন্ত একটু এগিয়ে দাও না প্লিজ। আমি এই অন্ধকারে একা যেতে পারবো না, আমার খুব ভয় করছে। আচ্ছা রে পাগলি, ভয় পাস না, চল, আমি তোকে পৌঁছে দিয়ে আসছি। সুরাইয়া চারপাশটা একবার দেখে নিয়ে বোনের মাথায় হাত রাখল, পরম মমতায় কথাগুলো বলল। রায়া তাকে বাড়ির সদর দরজায় পৌঁছে দিয়ে সুরাইয়া নিজের বাসার দিকে রওনা হলো। কিন্তু রায়ার মনের ভিতর থেকে লোকটার ভয় কিছুতেই কাটছে না। বস, সব ইনফরমেশন পেয়ে গেছি। এই পেপারটিতে ওই মেয়ের যাবতীয় সব ডিটেলস আছে। আর কে পেপার হাতে তুলে নিল। কয়েক মুহূর্ত সেটির উপরে তীক্ষ্ণ নজর বোলালো। তার ঠোঁটের কোণে এক পৈচাসী হাসি ফুটে উঠল। এরপর অবজ্ঞার সাথে পেপারটা ফ্লোরে ফেলে দিয়ে পায়ে পড়া বুটের সাথে সেটাকে পিষতে পিষতে শান্ত স্বরে বলে উঠল, মিস রায়া, আপনার শান্ত জীবনে এক পলয়হীন টোপার নিয়ে হাসি হব আমি। বিদেলি ডার্লিং। বাক্য শেষ করতেই এক শয়তানি হাসিতে মেতে উঠল আর কে সোফায় আয়েশ করে বসে ফোনে গেমস খেলছিল। তখনই সশব্দে ফোনটা বেজে উঠল। আর কে ভীষণ বিরক্ত হয়ে কলটা রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে টেবিলের উপরে ছুড়ে দিতেই তাদের কাপা কাপা গলা ভেসে এলো। বস, মেয়েটাকে আজকেও ধরতে পারিনি, খুব চালাক মেয়েটা। আর্কের কপালে বিরক্তির ভাঁজ পড়ল। সে টেবিলে রাখা ফোনটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তীব্র রাগের সাথে চেঁচিয়ে উঠল, হোয়াট? আজ 2 দিন হয়ে গেল, অথচ সামান্য একটা মেয়েকে ধরতে পারছিস না? তোরা আসলেই পারিসটা কি? বস, গতকাল ওর সাথে আরেকজন ছিল। আপনি তো জনসংখ্যে হাঙ্গামা করতে বারণ করেছিলেন, তাই সুযোগটা হাতছাড়া হয়েছে। নয়তো কালকেই ওকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে আসতাম। যা বাবা, ভাবলাম ছোট্ট মেয়ে, ছোট্ট করে কাজ শেষ করব, কিন্তু মেয়েটা দেখছি নিজেও ঢাকঢোল পিটিয়ে নিজের বিপদ ডাকছে। নিজের ভালো তো পাগলও বুঝে, কিন্তু মিস রায়া বুঝতে চাইছে না। ভেরি ব্যাড। হঠাৎ টেবিল থেকে পাঁচ পাখির মতো ছো মেরে ফোনটা তুলে নিয়ে গর্জে উঠল, আর আজ? বস, মেয়েটা বড্ড চালাক। আজকেও বুঝে গেছিল যে আমরা ওকে ফলো করছি, আর ধরতে যাওয়ার সময় উল্টা আমাদের লোককে কামড়ে দিয়ে পালিয়েছে। আমরা নাগাল পাওয়ার আগেও চোখের নিমিষে মিলিয়ে গেল। সরি বস। সরি মাই ফুড। ওই মেয়ের তেজ দেখছে অনেক বেশি। আমি গেলে বড়সড় একটা কাণ্ড ঘটবে। ওকে ফাইন, কাল স্বয়ং আমি যাব। ও যেখানেই থাকুক সেখান থেকেই তুলে নিয়ে আসবো। আর তারপর কথাটা শেষ করতেই আর কে এক পৈচাসিক হাসি হাসল। সে হাসির আড়ালে রায়ের জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর পরিণতি। রাতের আধারে তখন ঘনীভূত হয়েছে। ঘড়ির কাঁটা 7:30টার ঘরে। ঠিক তখনই এক প্রলয়ঙ্কারী বেশে বাড়ি প্রবেশ করলো আর কে। তার উপস্থিতি যেন বাড়ির বাতাসে এক বিষাক্ত আতঙ্ক ছড়িয়ে দিল। দেখা মাত্রই বাড়ির সবার রক্ত হিম হয়ে এলো। এই অসময়ে মাফিয়া কিং আর কে এখনে আসা মানে ভয়ঙ্কর ধ্বংসলীলা ঘটবে। এটা বুঝে সবাই রীতিমতো ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে। আর্কের গার্ডেরা ভিতরে প্রবেশ করা মাত্রই বাড়ির ভিতরে তাণ্ডব শুরু করে দিল। চারিদিকে ভাঙচুরের শব্দ, কাচের ঝনঝনানি আর আর্তনাদ। কাস্টমারেরা তখনও নিজেদের যান বাঁচিয়ে দিক বিদিক ছুটতে শুরু করেছে। কেউ কেউ তো আর্কের থেকে দূরে দেখেই ভয়ে সিটিয়ে গিয়ে তৎক্ষণাৎ স্থান ত্যাগ করেছে, কারণ তার মেজাজ আর পার্সোনালিটি সম্পর্কে কম বেশি সবাই ধারণা আছে। বারের ম্যানেজার এমন হুলুস তুলুস কাণ্ড দেখে ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে এলো। সে মাত্র কিছু একটা বলতে যাবে, তার আগেই কোনো সতর্কবার্তা না দিয়ে আরকে তার বাম পায়ের উরু বরাবর লক্ষ্য করে শুট করলো। মুহূর্তেই গরম রক্তের মেঝের টাইলস রক্তবর্ণ ধারণ করলো। যন্ত্রণায় গগনবিদ্যারী এক চিৎকার দিয়ে ম্যানেজার মেঝেতে আছড়ে পড়ল। আরকে খুব ধীর পায়ে ম্যানেজারের সামনে এগিয়ে গেল। বিন্দুমাত্র দয়া না দেখিয়ে তার বুক বরাবর সজোরে একটা লাথি মারল। ম্যানেজার ছিটকে গিয়ে উল্টে পড়ল।
সে নিঃশ্বাসটুকু সামান্য নেওয়ার আগেই আরকে নিজের পা দিয়ে ম্যানেজারের গলায় পাড়া দিয়ে ধরল। তার কণ্ঠ তখন বরফের মতো শীতল। হোয়াইট ইস রায়া? আতঙ্কে ম্যানেজারের জিভ অবশ হয়ে গেছে, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আরকে এবার দাঁতের দাঁত পিষে চরম আক্রোশে গর্জে উঠল। টেল মি, হোয়াইট ইস সি? ম্যানেজারের চোখ তখন উল্টে আসছে। সে কাঁপা কাঁপা হাতে ডান দিকের দিকে স্টোরের রুমের দিকে ইশারা করলো। আরকে সেদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ঠোঁটের কোণে সেই চিরচেনা পৈশাচিক হাসি ঝোলালো। এরপর খুব ধীর পায়ে সেই রুমটার দিকে এগিয়ে গেল। সুরাইয়া হন্তদন্ত হয়ে রায়ের কাছে ছুটে এলো। রায়া তখন বাইরের জগতের খবর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে নিজের কাজে ডুবে আছে। সে এখানে প্রতিটা কাজ খুব যত্ন নিয়ে করে, কারণ মাস শেষে এই স্যালারি দিয়েই তার পড়াশোনার যাবতীয় খরচ চলে। রায়ার এমন শান্ত আর স্বাভাবিক দেখে সুরাইয়া রীতিমতো আকাশ থেকে পড়ল। বাইরে সেই প্রলয়ঙ্কারী ঝড়ের ছিটেফোঁটার আঁচও রায়ের মগজে পৌঁছায়নি। বুঝতে সুরাইয়ার বাকি রইল না। রায়ার কানের দিকে নজর যেতেই সুরাইয়া এক ঝটকায় ইয়ারফোনস দুটো টেনে খুলে ফেলল। রায়া দুই বাহু চেপে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে চরম আতঙ্কে চিৎকার করে উঠল। পালা রায়া, তুই এক্ষুনি পালা। কিসব বলছো তুমি আপু? পালাবো কেন? এত কথা বলার সময় নেই, আমি যা বলছি তাই কর। তুই এই পেছনের দরজা দিয়ে পালিয়ে যা। যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যা, কিন্তু এক মুহূর্ত এখানে আর থাকিস না। বলেই সুরাইয়া রায়ার ডান হাত ধরে টেনে হিচড়ে পিছনের দরজার কাছে নিয়ে গেল। রায়ার চোখ মুখ তখন রাজ্যের বিস্ময়। সুরাইয়া সতর্ক কণ্ঠে ফিসফিস করে বলল, পেছন ফিরে একদম তাকাবি না, আর কখনো ভুল করেও এই বারে আসবি না যদি মরতে না চাস। ওই মাফিয়াটা তোকে ধরতে পারলে তোর জীবনকে নরক করে তুলবে, তোর আত্মাকে কলুষিত করবে। পালা, তুই নিজেকে রক্ষা করতে চাইলে পালা। কি বলছো তুমি আপু এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। অনেক দূরে চলে যা রায়া, যেখানে কেউ তোকে চিনবে না, যেখানে এই নরকের ছায়া পৌঁছাবে না। সেখানে গিয়ে লুকিয়ে পড়। তুমি এমন করছো কেন আপু? আর আমি চলেই বা যাবো কেন? আমার দোষটা কি? আর একটা কথাও বলিস না বোন, বাইরে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। ওই নিষ্ঠুর মাফিয়াটা এদিকেই আসছে। তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? পালা বলছি। কথাটা শেষ করতে সুরাইয়া সজোরে রায়াকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিতে চাইল। ঠিক সেই মুহূর্তেই একটা গম্ভীর শীতল কণ্ঠ অন্ধকার চিরে ভেসে এলো। উফ, মোটেও এই ভুলটা করিয়েন না সুইটার। সামনে তাকিয়ে রায়ার হৃৎপিণ্ড যেন থমকে গেল। অন্ধকারের মাঝেই দীর্ঘদেহী এক অবয়ব আরকে, তার হাতে একটা কালো গান, খুব মনুস্থর। শিকারী পায়ে এগিয়ে আসছে। সুরাইয়া এক মুহূর্ত দেরি না করে রায়াকে পুনরায় ধাক্কা দিয়ে সরিয়ে চিৎকার করে উঠল, রায়া পালা বোন, আজ অন্তত নিজেকে বাঁচা। কোনো মতে একটা ঢোক গিলে কাপা কাপা পায়ে উল্টো দিকে দৌড় দিল। কিন্তু কয়েক কদম এগোতেই পরপর তিনটে গান শুটের বিকট শব্দেও রাতের নিস্তব্ধতা খান খান করে গেল। সেই শব্দ কানে পৌঁছাতেই রায়ার চলন্ত পা জোড়া থমকে গেল। ভয়াত্মক চোখে সে যখন পিছনে ঘুরে তাকালো, তার বুকের ভিতরটা ধক করে উঠল। সুরাইয়ার দেহটা মেঝেতে পড়ে ছটফট করছে। তার শরীর থেকে নিংড়ানো তাজা রক্ত গড়িয়ে চটচটে মেঝেতে রাঙিয়ে দিয়েছে। এই বিভৎস দৃশ্য দেখে রায়া তার পায়ের সমস্ত শক্তি হারিয়ে ফেলল। শরীরের ভারসাম্য হারিয়ে বেসামালভাবে উপুর হয়ে আছড়ে পড়ল মেঝেতে। রায়ার অশ্রুসিক্ত নয়নে সুরাইয়ার দিকে তাকিয়ে রইল। রক্তাক্ত হাতে সুরাইয়া শেষবারের মতো রায়াকে ইশারা করছিল পালানোর জন্য। সে কাপা কাপা ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু পারল না। তার আগেই আর কি পুনরায় শুট করতে সুরাইয়ার দেহটা এক ঝটকায় নিস্তেজ হয়ে লুটিয়ে পড়ল। সুরাইয়ার দেহটা যখন নিতর হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল, রায়া যন্ত্রণার চোখ বন্ধ করে ফেলল। সেই অন্ধকারাচ্ছন্ন ক্ষণিক মুহূর্তে তার চক্ষুপটে ভেসে উঠল সুরাইয়া সেই ছোট্ট দুটো বাচ্চার হাসি মাখা নিষ্পাপ মুখ। মনে হলো বাচ্চা দুটো যেন তাকে দেখে আসছে। অবচেতনেই রায়ের মুখে একটা স্নান হাসির রেখা ফুটে উঠল, কিন্তু পরক্ষণেই নিজের
দাদির মুখখানা মনে পড়তেই রায়া হুঁশ ফিরল। চট করেই চোখ খুলে সে সামনে এক চোরা পালিশ করা দামি বুট দেখতে পেল, যা অতি ধীর কদমে তার দিকে এগিয়ে আসছে। রায়ার ভিতরে হঠাৎ এক বিদ্রোহর দানা বিঁধে উঠল। এভাবে হার মানলে চলবে না, জীবন অনেক সুন্দর। এভাবে হাল ছেড়ে দিয়ে ওই নরপিচাসের হাতে নিজের সম্মান খোয়ালে হবে চরম বোকামি। শেষ মুহূর্ত পর্যন্ত নিজের চেষ্টা চালাতে হবে, সকল কুৎসিলতা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। ভাবনাটা মাথায় আসতেই জমিন থেকে বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালো রায়া। নিজের দেহের সর্বশক্তি এক করে সে অন্ধকারের মাঝে ছুটতে আরম্ভ করলো। নিজের চোখের সামনে থেকে নিজের শিকারকে এভাবে পালিয়ে যেতে দেখে আর্কের মস্তিষ্ক জ্বলে উঠল। সে তার গার্ডেদের নিয়ে হিংস্র নেকড়ের মতো তেড়ে এলো রায়ার দিকে। কোনো দিকে না তাকিয়ে এক নাগাড়ে ছুটতে লাগলো। পিছনে যমদূতের মতো ধেয়ে আসছে আর্কে আর তার লোকেরা। ছুটতে ছুটতে রায়া একটা আধভাঙা দেয়ালের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল। তার সারা শরীর তখন থরথর করে কাঁপছে। একটা ভুল আজ তাকে এই মৃত্যুপুরীতে নিয়ে এসেছে ভাবতেই রায়ার ঠোঁট ভেসে আসছিল কান্না। নিজের এই অভাগা জীবনটাকেই তো মেনে নিয়েছিলাম আমি। শুধু একটু আশা ছিল কোনো একদিন ভালো কোনো পর্যায়ে যাব, কারোর কটু কথা তখন আর শুনতে হবে না। এইটুকুই তো খালি চেয়েছিলাম আমি। তবে কেন আজ এমন ভয়ঙ্কর পরিস্থিতিটা ফেলে দিলে আমাকে? আর আমার সাথেই বা বারবার কেন এমন অন্যায় হচ্ছে? আমার জীবনটা কি শুধু কষ্ট দিয়ে লিখেছ? আমি তো শুধু একটা সুন্দর গোছানো জীবন চেয়েছিলাম। এটাই কি আমার ভুল চাওয়া ছিল? চোখের জল আজ কোনো বাঁধ মানছে না। দেয়ালের কোণে বসে ফুফিয়ে ফুফিয়ে কত শত ভাবনা ভাবছে আর টুকরে কেঁদে উঠছে রায়া। ওদিকে আর কে আর তার লোকেরা রায়াকে তন্ন তন্ন করে খুঁজছে প্রতিটা কোণায়। তবে কারণ নজরেই ওই ভাঙা দেওয়ালটার দিকে যাচ্ছিল না। আর কে নিজের ঘাড় ঘষে কিছুটা হাসফাস করছিল। ঠিক তখনই তার তলোয়ারের মতো তীক্ষ্ণ নজর পড়ল দেওয়ালের দিকে। বাঁকা একটা শয়তানি হাসি দিয়ে ঠোঁটে ঝুলিয়ে আর কে সিনা টান করে সেই দিকে অগ্রসর হলো। দেওয়ালের ঠিক কাছাকাছি পা রাখতেই আচমকাই পিছন থেকে একটা গার্ড বলে উঠল, বস, মেয়েটাকে? পুরো কথা শেষ হওয়ার আগেই আর কে রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকালো। নিজের শিকারে বাধা দেওয়া সে একদমই পছন্দ করে না। তার সেই খুনি চাউনিতে গার্ডটি তৎক্ষণাৎ মাথা নিচু করে পিছনে গেল। এতটা কাছ থেকে কারোর কণ্ঠস্বর শুনে রায়া ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে। নিজের পরনের পোশাকটা হাতে দিয়ে শক্ত করে খামচে ধরে জড়সড় জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। হৃৎপিণ্ড ধুকপুকানি তখন তার কানে বাজছে। কিছু সময়ের ব্যবধানে চোখ খিচে রাখা অবস্থাতেই আচমকায় রায়ার কানের পিছনে থেকে সেই ভারী পুরুষালী কণ্ঠ ভেসে এলো। চোখ খুলতেই রায়া আতঙ্কে আরো জড়সড় হয়ে গেল। সেই কণ্ঠের মালিককে চিনতে আর তার এক পলকের বেশি সময় লাগলো না। উফ, সুইটহার্ট, ধরা পড়ে গেলেন তো, সো স্যাড। বলেই আর কে মাথাটা বাম দিকে হেলিয়ে বাঁকা হাসলো। রায়া ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে অতি ধীরে মাথা পিছনে ঘোরালো। দেখলো আর কে তার দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হাসছে। রায়ার নিরুপায় হয়ে ভাঙা দেওয়ালটার এদিকে সেদিকে দৃষ্টি ঘুরিয়ে একটা টুকরো কাঁচ দেখতে পেল। সেটা ছোঁ মেরে হাতে তুলে নিয়ে সে সব দিকে তাক করে ধরল। খবরদার আর একদম সামনে এগোবেন না বলে দিলাম। ও ডার্লিং, আমি তোমার থেকে দূরে কিভাবে থাকি বলো তো? তুমি এত গর্জিয়াস যে তোমাকে দেখলে আমার মাথা ঠিক থাকে না। সে সামনের দিকে তাক করে ধরল। রায়ের গলা থেকে যখন তরল তাজা রক্ত গড়িয়ে আসতে লাগলো, ঠিক তখনই থেমে গেল আর্কের পা। সে দ্রুত হাত দুটো উপরে তুলে স্যারেন্ডার করার মতো ভঙ্গিতে বলল, জেদ করিয়েন না সুইটার, সঙ্গে চলেন, রানী বানিয়ে রাখবো। বাক্য শেষ করেই সেকেন্ডে সে পকেট থেকে একটা পিস্তল বের করে
হাওয়াতে একটা শুট করলো। সে তীব্র শব্দে আতঙ্কে রায়ার হাত থেকে কাজ ফেলে দিয়ে 2 হাত দিয়ে নিজের কান চেপে মাটিতে বসে পড়ল। ঠিক তখনই আর কে চিতার মতো ক্ষিপ্রতায় এসে রায়ার চুলের মুঠি শক্ত করে আঁকড়ে ধরে তার প্রচণ্ড এক হ্যাচকা টানে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে দাঁড় করায়। রায়ার বুকটা যন্ত্রণায় কুঁকড়ে এলো, চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে। আর কে তার মুখটা রায়ার কানের একদম কাছে নিয়ে এলো। তার তৃপ্ত নিঃশ্বাস রায়ার কাঁপুনি বাড়িয়ে দিয়েছে। তা দেখে লোকটা বিকৃতভাবে হেসে হিসিয়ে বলল, অনেক তেজ আপনার, তাই না? এই জেদ আর তেজটুকু বাঁচিয়ে রাখেন, কারণ আমার রাজত্বে আপনার দিনগুলো খুব একটা সহজ হবে না। তার চোখ দুটো নিঃশব্দ কোনো উন্মাদনা পশুর মতো জ্বলছে। কথাটা শেষ করে সে রায়ার কাঁধে নিজের দাঁত বসিয়ে দিল, এক হিংস্র পশুর মতো। রায়া যন্ত্রণায় কুঁকড়ে যেতেই লোকটা ফের উন্মাদের মতো ফিসফিস করে উঠল। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড সুইটহার্ট। বলেই আর কি এক পৈশাসিক অট্টহাসিতে ফেটে পড়ল। রাতের নিস্তব্ধতা ছিঁড়ে রায়ার হৃৎপিণ্ডে কাঁপুনি ধরিয়ে দিল। রাতের অন্ধকার তখন অনেক বেশি ঘনীভূত। ঘড়ির কাঁটা 2টোর ঘর স্পর্শ করেছে। ঘুমন্ত শহরে নিস্তব্ধ বুক ছিঁড়ে 10 থেকে 12টি কুচকুচে কালো গাড়ি বাতাসের বেগে ছুটে চলেছে। নিস্তব্ধতা নিশীতে টায়ারের ঘর্ষণে তৈরি হওয়া অদ্ভুত এক গম্ভীর আওয়াজ যেন জানান দিচ্ছে শহরের এই শান্ত বুকে কোনো এক প্রলয়কারী ঝড়ের আগমন ঘটে যাচ্ছে। সেই কনভয়ের মাঝে থাকা গাড়িটির পিছনের সিটে হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে রায়া। শরীরের যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে, কিন্তু আর্তনাদ করার মতো সাধ্যটুকু নেই। অবরুদ্ধ কণ্ঠ রোধ করে কেবল চোখ দিয়ে অনবরত গড়িয়ে পড়ছে অজস্র নোনা পানি। রায়ার ঝাপসা দৃষ্টি জানালার ওপাশ থেকে পরিচিত শহরটা দ্রুত পিছনে সরে যাচ্ছে, যেন তার সাজানো স্বপ্নগুলো এই গাড়ির গতির সাথে পাল্লা দিয়ে চিরন্তরে হারিয়ে যাচ্ছে। গাড়ির ড্রাইভিং সিটে বসে এক হাতে স্টিয়ারিং সামলাচ্ছে আর কে। লোকটা মগ্ন গাড়ি চালাতে, তার দৃষ্টি সামনে শূন্য রাস্তায় নিবদ্ধ। তবে হঠাৎই সামনে থেকে ধেয়ে আসা সরাসরি একটা গাড়ির হেডলাইট তীব্র আলোর দিকে তাকিয়ে লোকটা কপাল সূক্ষ্ম বাজ পড়ল। তবে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎই সামনে থাকা গাড়িটা প্রচণ্ড শব্দে ব্রেক কষে আর্কের রাস্তা আটকে দাঁড়িয়ে পড়ল। সেই গাড়িগুলো থেকে ধীরালয়ে বেরিয়ে এলো লম্বা এবং বলিষ্ঠ গঠনের কৃষ্ণবর্ণের এক যুবক। তার নীল চোখের তীক্ষ্ণ ও হিমশীতল দৃষ্টি সরাসরি সামনের গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকা আর্কের উপরে নিবদ্ধ। আর্কে কিছুক্ষণ স্টিয়ারিং শক্ত করে ধরে পাথরের মতো বসে রইল। তার ভিতরে ঠিক কি চলছে তা বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। এরপর সেই চিরচেনা বাঁকা হাসি ঠোঁটে ঝুলিয়ে অত্যন্ত শান্ত ভঙ্গিতে গাড়ি থেকে বেরিয়ে এলো। ধীর পায়ে নিজের গাড়ির বন্টের উপরে 2 পা রেখে মেলে রাজকীয় ভঙ্গিতে বসল। আর্কের তীক্ষ্ণ দৃষ্টি তখন লোকটার উপরে স্থির নিবদ্ধ। অপর পাশের ব্যক্তিটি বোধ হয় সেই দৃষ্টি প্রখর ভার সহ্য করতে পারল না, তাই অস্বস্তিতে দৃষ্টি ঘোরালো এদিকে সেদিকে। নিজের এই দাপট দেখে আর্কে ঠোঁট বাঁকিয়ে হাসল, বলল, আমার প্রতি বাধা হয়ে দাঁড়ানোর পরিণতি তুমি কল্পনাও করতে পারবে না। আর্কের এই শীতল কণ্ঠের হুমকি শুনে ওপাশের ব্যক্তিটি ভয় পাওয়া তো দূরের কথা, উল্টে শব্দ করে হাসে। তার সেই অট্টহাসির নির্জন রাস্তাটি প্রতিধ্বনিত হতে লাগলো। লোকটার হাসির ভঙ্গি দেখে মনে হচ্ছে যেন সে এই বছরের সব থেকে সেরা জোকসটি শুনে ফেলেছে। হাসতে হাসতে সে মাথা নোঙালো, যেন আর্কের আকাশচুম্বিত দম্ভকে সে চরম তুচ্ছ জ্ঞান করছে। হাসির রেশটুকু মুখে রেখে সে এবার আর্কের চোখের দিকে তাকালো এবং চরম ঠাট্টায় বলল, Oh, I'm terrified. Should I start counting my last breath now, or will you keep me entertained with your jokes for a little longer? লোকটা মুখে এমন তাচ্ছিল্য ভরা কথা শুনে আর্কের চোয়াল শক্ত হয়ে এলো।
মুহূর্তের জন্যই তার চোখের মণি দুটো স্থির হয়ে গেল এবং কোনো উত্তর দিল না, বরং পকেট থেকে একটা দামি লাইটার বের করে খুব শান্ত হাতে একটা সিগারেট ধরালো। ধোঁয়া কুণ্ডলিত আকাশের দিকে ছড়িয়ে বন্ড থেকে ধীরে নিচে নামলো। এরপর লোকটার একদম কাছে গিয়ে দাঁড়ালো। উচ্চতায় যে সে কয়েক ইঞ্চি বড় সেটা বুঝতে গিয়ে গম্ভীর গলায় বলল, এখন ঝামেলা কিংবা রক্তাক্ত করার মুড নেই, সো কাল পার্সোনাল দেখা করিস, ওকে? নিজের বাক্য সম্পূর্ণ হতেই আরকে ঘুরে গাড়ির দিকে পা বাড়াতেই হঠাৎ নির্জনতা চিরে বিকট শব্দে একটা বুলেট ছুটে এলো তার দিকে। কিন্তু আরকে সাধারণ কেউ নয়। মারণঘাতের সীসা শরীর ছোঁয়ার আগে সে অত্যন্ত দক্ষতার সাথে অন্যদিকে ঘুরে গেল। বুলেটটি তাকে স্পর্শ লক্ষ্যবিষ্টিত হতেই লোকটি হতাশায় চেঁচিয়ে উঠল। আরকে চেহারায় উত্তেজনার রেশ মাত্র নেই। সে খুব শান্ত ভঙ্গিতে এক হাত দিয়ে নিজের ঘাটটা হালকা ঘষতে ঘষতে সেই ঘাতকের দিকে তাকালো, যার হাতে তখনও ধোয়া ওঠা পিস্তল। আরকির ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি ফুটে উঠল। সে অত্যন্ত শীতল স্বরে বলল, তোর সাহস আছে বলতে হয়, তবে নিশানাটা ফুল। আরকের বাক্য শেষ হতেই লোকটা দণ্ডহীন আক্রোশে ফের পিস্তল তাক করল, কিন্তু ট্রিগারে চাপ দেওয়ার সুযোগ পেল না। বাতাসের বেগে কোথা থেকে একটা ছায়ামূর্তি ধেয়ে এসে মুহূর্তেই লোকটার ঘাড়ের উপর চেপে ধরল একটা চাকু। সেকেন্ড ভগ্নাংশ ঘটে যাওয়া এই আক্রমণে লোকটির সাথে থাকা গার্ডেরা হতভম্ব। ভয়ের নাগারে শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছে তারা। আর কি মুহূর্তের জন্য থমকে গেল। চোখ দুটো সরু করে সেই আগন্তক তরুণের দিকে তাকালো। পরক্ষণেই তার মুখে এক চওড়া হাসি ফুটে উঠল। শান্তস্বরে বলল, ভীষণ জলদি দেশে ফিরে এলে দেখছি, বাহ। পরক্ষণেই তার কণ্ঠস্বর বরফের মতো শীতল হয়ে এলো। লোকটির দিকে ইশারা করে সে ঘাতক তরুণকে নির্দেশ দিল, ওর লাশটা টুকরো টুকরো করো, তারপর সুন্দর করে প্যাক করে ওর এমপি বাপের ঠিকানায় পার্সেল পাঠিয়ে দাও। নির্দেশ দিতেই আর কে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। নিজের গাড়ির থেকে এগিয়ে গিয়ে পাহারায় থাকা গার্ডেদের হাতের ইশারায় কিছু একটা বলে নিলুপ্ত ভঙ্গিতে বেরিয়ে গেল গাড়ি নিয়ে।